প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তি তালিকা প্রকাশ। শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। আরো একবার আপনাদেরকে জানাবো, অর্থাৎ আগামীকাল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তি তালিকা প্রকাশ। শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে এবং এরপরে ধাপে ধাপে সেই তালিকা প্রকাশ। সুপ্রিম নির্দেশে বিচারাধীন বিচারে বিচার বিভাগ। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, প্রথমে যে প্রশ্নটা সামনে আসছে, প্রত্যেক শুক্রবার এই যে ধাপে ধাপে এই তালিকা প্রকাশ হবে, যাদের নাম বিচারাধীন রয়েছে অর্থাৎ যারা অ্যাডজুডিকেশনে রয়েছেন তারা কিভাবে জানতে পারবেন? অর্থাৎ ওয়েবসাইটে প্রকাশ করা হবে নাকি বুথে গিয়ে জানতে হবে? এই বিষয়টা কি এখনো পর্যন্ত স্পষ্ট হয়েছে? দেখো, যাদের নামের তালিকা প্রকাশ হবে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা, তারা জানতে পারবেন কমিশনের ওয়েবসাইট মারফত। পাশাপাশি ইসিআই নেট, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট ভোটাররা তাদের এপিক নম্বর দিলেও সেখান থেকেও জানতে পারবেন যে তারা এডিশনে অন্তর্ভুক্ত হলেন নাকি ডিলিশনে অন্তর্ভুক্ত হলেন। অর্থাৎ যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেই সাপ্লিমেন্টারি তালিকায় দুটি কলাম থাকবে, একটি হচ্ছে অ্যাডিশন, একটি হচ্ছে ডিলিশন। যখনই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেওয়া হবে তারপরে ভোটাররা জানতে পারবেন বা দেখতে পারবেন তাদের এপিক নম্বর দিয়ে ইসিআই নেট, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট রয়েছে, সেখানে তারা দেখতে পাবেন যে তাদের নাম কোন ক্যাটাগরিতে গেল। পাশাপাশি এমনিতেই যখন এই তালিকা প্রকাশ করে দেওয়া হবে সিও দপ্তরের ওয়েবসাইট এবং জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও সেই তালিকা দিয়ে দেওয়া হবে। এছাড়াও জেলা শাসকদের কাছেও সেই তালিকা পাঠিয়ে দেওয়া হবে জেলা ভিত্তিক, এবং সেখান থেকেও জেলা শাসকরা সেই তালিকা জেলা শাসকের অফিসে টাঙিয়ে দেবেন। অর্থাৎ এইভাবেই কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা যখন প্রকাশ করা হবে সেইভাবেই জানতে পারবেন যারা আন্ডার অ্যাডজুডিকেশনে থাকবেন ভোটাররা, তারা এইভাবেই জানতে পারবেন যে তাদের নাম কোন ক্যাটাগরিতে গেলেন, অর্থাৎ তারা অ্যাডিশনে থাকলেন নাকি ডিলিশনে থাকলেন। বেশ, অর্থাৎ আগামীকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, আর সেই তালিকা প্রকাশের আগেই আজ নিরাপত্তা বৈঠক। হাইকোর্টের প্রধান বিচারপতির ডাকে এই বৈঠক। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপিকে নিয়ে হবে এই বৈঠক। আরও একবার আপনাদেরকে জানাবো, আগামীকাল তালিকার আগেই আজ নিরাপত্তা বৈঠক। হাইকোর্টের প্রধান বিচারপতির ডাকে এই বৈঠক। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কখন এই বৈঠক রয়েছে এবং এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকছেন, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে? আগামীকালই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, আর সেই তালিকা প্রকাশের আগেই আজ নিরাপত্তা বৈঠক। হাইকোর্টের প্রধান বিচারপতির ডাকে এই বৈঠক। প্রধান বিচারপতি সুজয় পালের ডাকে এই বৈঠক। সকালেই বৈঠকে প্রধান বিচারপতি সুজয় পাল। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কখন এই বৈঠক শুরু হচ্ছে, বৈঠকে কারা কারা থাকছেন, মূলত কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে? রাজ্যের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত ডিজি এবং কলকাতার নতুন পুলিশ কমিশনারকে নিয়ে প্রধান বিচারপতি সুজয় পাল যে কোনো মুহূর্তে বৈঠক শুরু করবেন। প্রত্যেকেই এসে গিয়েছেন। মূলত কালকে অর্থাৎ শুক্রবার দিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হচ্ছে। প্রায় 23,30,000 বা তারও কিছু বেশি এই অ্যাডজুডিকেশন তালিকা প্রকাশ হবে, যার কাজ এতদিন বিচারকরা করছিলেন, এবং সেখানে নির্দিষ্টভাবে বেশ কিছু নাম ভোটার তালিকায় থাকবে না, অর্থাৎ তারা ভোট দিতে পারবে না। এরকম অবস্থায় জুডিশিয়াল অফিসাররা যারা কাজ করছেন তাদের কোনোরকম যাতে নিরাপত্তা আইন পরিস্থিতি সঠিক থাকে, সেই কারণেই এই নিরাপত্তা বৈঠক। বেশ, ধন্যবাদ অর্ণব। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপিকে নিয়ে বৈঠক। সকালে বৈঠকে প্রধান বিচারপতি সুজয় পাল। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের কাছে যাব। রৌনক, ইতিমধ্যে এই বৈঠক শুরু হতে চলেছে, বৈঠকে কারা কারা উপস্থিত রয়েছেন?
দেখো, একেবারেই চিফ জাস্টিস সুজয় পালের সঙ্গে বৈঠক রয়েছে ইতিমধ্যে, এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ এবং কলকাতা পুলিশ কমিশনার অজয় নান তারা কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন হাইকোর্টে। মূলত আগামীকালই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বেরোনোর সম্ভাবনা রয়েছে। তার আগেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নিরাপত্তার বিষয় খতিয়ে দেখার জন্য কিন্তু এই বৈঠক ইতিমধ্যে যা জানা যাচ্ছে। এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনার কলকাতা পুলিশের অজয় নান এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তারা রয়েছে। ইলেকশন কমিশনেরও প্রতিনিধিরা তাদেরও থাকার কথা রয়েছে। মূলত কোনো রকমভাবে আইন শৃঙ্খলায় কোনো সমস্যা যাতে না হয় এবং নিরাপত্তার ব্যবস্থা কি থাকবে, কারণ আগামীকালই সাপ্লিমেন্টারি ভোটার তালিকার প্রথম পর্বে প্রকাশের সম্ভাবনা রয়েছে। সেই তালিকা নিয়ে যাতে কোনো জায়গায় কোনো সমস্যা তৈরি না হয়, সেই কারণে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের দিকে জোর দেওয়ার বিষয়টা এখানে লক্ষ্য করা যাচ্ছে এই বৈঠকে। এবং সুজয় পাল রয়েছেন চিফ জাস্টিস, তার সঙ্গে এই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনার কলকাতা পুলিশের অজয় নান তারা ইতিমধ্যে প্রবেশ করেছে এবং ইতিমধ্যে কিন্তু মিটিংও শুরু হয়েছে। মূলত যে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি সেই নিয়েই কিন্তু এই মিটিং এখন পর্যন্ত জানা যাচ্ছে। বেশ, গিরিশ পার্ক অশান্তির রিপোর্টে অসন্তুষ্ট কমিশন, কেন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নয়? সিপির রিপোর্টে উল্লেখ না থাকায় ক্ষোভ, অর্ধেক রিপোর্ট বলে ক্ষোভ, ফের রিপোর্ট তলব। শনিবার ব্রিগেডে মোদির সবার আগে গিরিশ পার্কে ধুন্ধুমার পরিস্থিতি। কলকাতা সিপির কাছে ফের রিপোর্ট চাইল কমিশন। প্রধানমন্ত্রীর সভা থাকলেও কেন ইন্টেলিজেন্স ফেল? গাফিলতিতে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাতে নির্দেশ। বিস্তারিত রিপোর্ট জমার নির্দেশ নির্বাচন কমিশনের। বাংলায় কাজ শুরু ভিন রাজ্যের অবজারভারদের। ভোটের ঘোষণার পরেই রাজ্যের পুলিশ ও প্রশাসনের খোল নলছে বদল। এবার একসঙ্গে 11 জন জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সরানো হয়েছে রাজ্যের 5 ডিআইজিকেও। রবিবার ভোট ঘোষণা, সেদিন মাঝরাত থেকে শুরু, তারপর একের পর এক বদল। বুধবারও একই পথে নির্বাচন কমিশন। এদিন 11 জন জেলা শাসককে সরিয়ে দিয়েছে কমিশন। এর মধ্যে উত্তরবঙ্গের 6 জেলা শাসক। কোচবিহারের জেলা শাসক ছিলেন রাজু মিশ্রা, তার জায়গায় এলেন জিতিন যাদব। জলপাইগুড়ির জেলা শাসক রবি প্রকাশ মিনার জায়গায় সন্দীপ ঘোষ। উত্তর দিনাজপুরের জেলা শাসক ছিলেন তানভীর আফজাল, তার জায়গায় আনা হয়েছে বিবেক কুমারকে। সরানো হয়েছে মালদার জেলা শাসক প্রীতি গোয়েলকেও, নতুন জেলা শাসক রাজনবীর সিং কাপুর। মুর্শিদাবাদের জেলা শাসক ছিলেন সুরেন্দ্র কুমার মিনা, তার জায়গায় আর অর্জুন। নদিয়ার জেলা শাসকের দায়িত্বে ছিলেন নিখিল নির্মল, তাকে সরিয়ে আনা হয়েছে শ্রীকান্ত পাল্লিকে। পূর্ব বর্ধমানের জেলা শাসক ছিলেন আয়েশা রানী এ, তাকে সরিয়ে আনা হয়েছে শ্বেতা আগরওয়ালকে। দার্জিলিং এর জেলা শাসক সুনীল আগরওয়ালকেও সরিয়ে দিয়েছে কমিশন, তার জায়গায় হরিশঙ্কর পানিকর। উত্তর 24 পরগনার জেলা শাসক ছিলেন সিয়াদ এন, তার জায়গায় আনা হয়েছে শিল্পা গৌড়িসারিয়াকে। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ছিলেন অরবিন্দ কুমার মিনা, তার জায়গায় এসেছেন অভিষেক কুমার তিওয়ারি। কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন সুমিত গুপ্তা, তাকে সরিয়ে আনা হয়েছে রণধীর কুমারকে। কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন অংশুল গুপ্তা, তার চেয়ারে স্মিতা পান্ডে। এর মধ্যে আর অর্জুন, রণধীর কুমার এবং স্মিতা পান্ডেকে আগেই রোল অবজারভারের দায়িত্বে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। তখন তাদের কাজ ছিল ভোটার তালিকা খতিয়ে দেখা, জেলা প্রশাসনের কাজে নজরদারি চালানো। এবার সরাসরি তাদের জেলা শাসক এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার পদে নিয়োগ করা হলো। স্মিতা পান্ডেকে 2021-এ ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। সেবার নন্দীগ্রামে ভোট গণনায় জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ডিআইজি পদেও বদল করে কমিশন। 5 জন ডিআইজিকে তারা সরিয়ে দিয়েছে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি ছিলেন নিম্বালকার সন্তোষ উত্তম রাও, তাকে সরিয়ে আনা হয়েছে রাঠোর অমিত কুমার ভরত।
মুর্শিদাবাদের ডিআইজি সুধীর কুমার নীলকান্তমকে সরিয়ে আনা হয়েছে অজিত সিং যাদবকে। বর্ধমান রেঞ্জের ডিআইজি ছিলেন আলোক রাজোরিয়া, তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীহরি পান্ডেকে। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ভোলানাথ পান্ডেকে সরিয়ে আনা হয়েছে অঞ্জলি সিংকে। প্রেসিডেন্সি রেঞ্জের ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে কঙ্কর প্রসাদ বারুইকে। এর প্রক্রিয়া চলতেই থাকবে। এখানকার আইন শৃঙ্খলা সমস্যার জন্য যারা দায়ী, যারা সিরিয়াসলি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারেননি, তাদের ভরসা করে ইলেকশনও হতে পারে না ফ্রি ফেয়ার, সেই জন্য তাদেরকে আলাদা করা উচিত। জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আরে কত চেয়ারে কত পরিবর্তন করবে, যারা বসবে তারাও বাংলার লোক, আমাদের লোক। এই রাজ্যে গত 1.5 দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? সন্ত্রাস মুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। রদবদলের খেলা আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। রদবদলের খেলা আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। নিউজ 18 বাংলা। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে জেলা শাসক বদলি স্থগিত করা হয়েছে। বদলির নির্দেশ জারি করেও স্থগিত নির্বাচন কমিশনের। টি বালাসুব্রমণিয়ামকে দক্ষিণ দিনাজপুরে বহাল। কোন গ্রাউন্ডে বহাল কিছু কি জানা যাচ্ছে? সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, গতকাল যখন নির্বাচন কমিশনের তরফে জেলা শাসকদের বদলির নির্দেশ জারি করেছিল, তখন দেখা গেছিল দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক টি বালাসুব্রমণিয়ামকে আলিপুরদুয়ার জেলা শাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তারপর নির্বাচন কমিশন গতকাল রাতেই সেই নির্দেশিকা সংশোধন করে এবং সংশোধন করে জানিয়ে দেয় যে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক পদে যিনি ছিলেন টি বালাসুব্রমণিয়াম, তিনিই থাকবেন আপাতত। আলিপুরদুয়ার জেলা শাসক হিসেবে মায়ুরী বেসুকে নিয়োগ করা হলো। এবারে কেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক নিয়োগ পরিবর্তন করা হলো না, অর্থাৎ স্থগিত রাখা হলো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে গতকাল যখন জেলা শাসকদের রদবদল করে নির্বাচন কমিশন, সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসককে তুলে নেওয়া হলেও, নির্দেশিকা জারি হলেও, তার পরবর্তীতে অর্থাৎ তার পরে কে দায়িত্ব নেবেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক হিসেবে সেই সংক্রান্ত কোনো নির্দেশিকা কমিশনের তরফে জারি করা হয়নি। ফলত তিনি কিভাবে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অন্য জেলায় গিয়ে দায়িত্ব নেবেন, এই জায়গায় প্রশ্ন তৈরি হয় এবং মনে করা হচ্ছে এই কারণের জন্যই কমিশন ফের দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক হিসেবে টি বালাসুব্রমণিয়ামকে দায়িত্ব দিয়ে দিল, তেমনটাই মনে করা হচ্ছে। ভবানীপুরের রণকৌশল বৈঠক তৃণমূলের। দুপুরে সুব্রত বক্সির অফিসে বৈঠক হবে। বৈঠকে ভবানীপুর বিধানসভা তৃণমূল কাউন্সিলররা তারা উপস্থিত থাকবেন। রণকৌশল ঠিক করতে তৃণমূলের এই বৈঠক। ভবানীপুরের উপর কার্যত নজর, যেখানে দুপুরে সুব্রত বক্সির অফিসে এই বৈঠক হবে। বৈঠকে ভবানীপুর বিধানসভা তৃণমূল কাউন্সিলররা থাকবেন। বৈঠকে থাকবেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম। কয়েকটি ওয়ার্ড নিয়ে একটি ক্লাব তৈরির ভাবনা। ভোটের কাজে দায়িত্ব ভাগ করা হবে নেতাদের। ভবানীপুরে রণকৌশল বৈঠক তৃণমূলের। সোমবারই 144 আসনের প্রার্থী ঘোষণা, আর বাকি 150 কেন্দ্রের নাম চূড়ান্ত করতে দিল্লিতে মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। ঠিক তার আগে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মিটিং বঙ্গ বিজেপির। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, এই মিটিং এর নির্যাস কি? দেখো, কালকে প্রায় ঘন্টা তিনেক প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হয় বিভিন্ন রাজ্যে প্রার্থী তালিকা নিয়ে, এবং রাজ্যের জন্য প্রায় ঘন্টা খানেক এই বৈঠক চলে। যেটা আমরা জানতে পারছি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে, ইতিমধ্যেই যে 150টি আসনের প্রার্থী বাছাই বাকি ছিল, তার মধ্যে প্রায় 105টি আসনের প্রার্থী কালকেই চূড়ান্ত হয়ে গিয়েছে এবং বাকি 45টির মতো আসন বাকি রয়েছে, যে আসনগুলির প্রার্থী 1 বা 2 দিনের মধ্যে চূড়ান্ত করে দেবেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের বেশ কিছু নাম দেওয়া হয়েছে বিজেপির কোর কমিটির তরফ থেকে রেকমেন্ডেশন হিসেবে। তার মধ্যে প্রথম লিস্টে স্থান না পাওয়া কিছু বিধায়কদেরও নাম রয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে বিজেপির তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই চলতি সপ্তাহের মধ্যেই বাকি প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। বেশ, উত্তরপাড়ায়
কাঞ্চনকে সরিয়ে কল্যাণের ছেলেকে টিকিট, তৃণমূলের টিকিটে প্রথমবার ভোট প্রার্থী শীর্ষণ্য। কলেজ জীবনে রাজনীতিতে হাতে খড়ি শীর্ষণ্যর। তৃণমূলের প্রার্থী হয়ে প্রচারে হাইকোর্টের আইনজীবী, উত্তরপাড়ার কলেজ মোড়ে লাড্ডু বিলি শীর্ষণ্যর। আমাদের লড়াইটা হচ্ছে যে আগের যিনি প্রার্থী ছিলেন তাকে উত্তরপাড়ার মানুষ 1 লক্ষ কিছু ভোটে আশীর্বাদ করে জিতিয়েছিলেন। আমাদের লড়াইটা হচ্ছে সেইটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে অন্তত 1,20,000 ভোটে যেন এইবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেটা আমি যেন পাই, সেটাই আমাদের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ জন্য ক্যান্ডিডেট উত্তরপাড়া। দুর্গাপুর পশ্চিমে প্রচারে বিজেপি। দুর্গাপুর পশ্চিমে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই, দলের প্রার্থীর সঙ্গে প্রচারে রাহুল সিনহা। দুর্গাপুর পশ্চিমে পার্টি অফিসের উদ্বোধন, এলাকায় ঘুরে জনসংযোগে লক্ষণ এবং রাহুল। প্রার্থী তো তৃণমূল কংগ্রেস, মানুষ এবার তৃণমূল তারা অভিযান নিয়ে, সেই কারণে কে দাঁড়ালো না দাঁড়ালো কেউ মানুষ দেখবে। মানুষ চায় তৃণমূল মুক্ত বাংলা, যেমন একদিন মানুষ চেয়েছিল সিপিএম তারাও। সিপিএম দেখলেই মানুষ তাড়িয়েছে। 11 সালে সিপিএম ছেড়ে গেছে, একটা সিটও আর পায় না। তৃণমূলের অবস্থা আরো খারাপ। এবার মানুষের একটাই অভিযান যে তৃণমূল কংগ্রেস তারাও। অন্যদিকে দুর্গাপুর পশ্চিমে প্রচারে তৃণমূল। দুর্গাপুর পশ্চিমে তৃণমূল প্রার্থী কবি দত্ত, মন্দিরে পুজো দিয়ে জনসংযোগে প্রার্থী, দেওয়াল লিখনে ভোটের প্রচার। আর যে ইলেকশনটা, এটা যেন আমরা সবাই মিলে জিতে নিই, কেউ একা। দেখো আমার নামটা তো এমন কোনো ব্যাপার না, এটা তো একটা সিম্বল বা একটা নাম আছে, কিন্তু ইলেকশনটা তো সবাই মিলে মিলেমিশে একসঙ্গে থেকে যেন জিতে যায়। বক্তৃতা আমি করতে পারি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।